রিয়াঙ্কাকে নিয়ে ভিডিও করা ছাড়তেই পারছি না। সত্যি কথা বলতে কি, আমি ভেবেছিলাম রিয়াঙ্কা হয়তো আমাদের ভিডিওগুলি দেখার পর এত কথা হচ্ছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কথা বলছে, তো তার জন্য হয়তো ও একটা সরি বলতো, যে হয়তো তোমরা আমাকে বুঝতে ভুল করেছো, হ্যান করেছো, মানে যা কিছু হয়েছে, হ্যাঁ আমি তোমাদের অপমান করতে চাইনি, এমন কোনো ওয়ার্ড নিয়ে আমাদের রিয়াঙ্কা আমাদের সামনে আসবে সেটা আমি আশা করেছিলাম। দেখলাম যে না, এটা কোনোটাই রিয়াঙ্কা করলো না। মানে এইসব দিক থেকে ও গেলই না। ও আরামসে ওর ছেলেকে নিয়ে আসে। অবশ্যই ছোট্ট সোনা শিশু হয়েছে, ওকে তো আদর করতেই লাগবে, ওর যত্ন করতে লাগবে, ওর যত্নটাই প্রাধান্য। কিন্তু যেই ভিউয়ার্সদেরকে কুকুর বললো, এক এক সময় এক এক ভাবলাম বসে বসে, সত্যিই তো ভিউয়ার্সটা কুকুর আমরা বলি সবচেয়ে বেশি লয়াল, হ্যাঁ সবচেয়ে বেশি ফেইথফুল ফ্রেন্ড আমাদের ডগ। কুকুর সবসময় প্রভু ভক্ত হয়, আর এই ভিউয়ার্সরা কিন্তু তাদের ব্লগারদেরকে প্রচণ্ড ভালোবাসে, তাদেরকে জীবনে দাঁড়াতে, মানে নিজের পায়ে দাঁড়াতে, যেটাকে আমরা বলি স্ট্যান্ড করতে সক্ষম করে, বাড়ি গাড়ি টাকা পয়সা সক্ষম করে। এমনকি ওদের ফ্যানরা এসে ওদেরকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে তাদের এগেনস্ট তাদেরকে এসে বহুত গালিগালাজ দিয়ে যায়। তো সত্যি তো ওদের মতো বিশ্বস্ত বন্ধু আর কে আছে? হয়তো কুকুর শব্দটা খারাপ, কিন্তু হয়তো বোঝাতে চেষ্টা করেছে তারা খুব ফেথফুল। হ্যাঁ সত্যি, মানুষ যখন বড় লোক হয়ে যায় তাদের পেছনটা ভুলে যায়, তাই না? তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই যাদের দৌলতে আজকে এখানে আসলো, এদেরকে অপমান করতে ওরা দেরি করে না। এটা আমরা সবসময় জানি, বড় বড় মানুষরা সে যে কোনো ফিল্ডেই বড় হলে পরে পেছন দিকে আর ফিরে তাকায় না, আর পেছনটাকে খুব অবহেলা করে। এটা কোনোদিনই উচিত না। সেই মানুষটাই জীবনে আগে যায় যে কিনা মাটির সাথে নিজেকে জড়িয়ে রাখে, গ্রাউন্ডেড। আমরা সবসময় বলি যে শি ইজ সো মাচ ডাউন টু আর্থ, গ্রাউন্ডেড পিপল। আমি আমার নিজেকে আকাশে পা মিলে কখনোই হাঁটা উচিত না। মাটিতে পা রেখে যে চলে সে জীবনে প্রতিটি পদক্ষেপেই কিন্তু এগিয়ে যেতে পারে। আর যারা খুব তাড়াতাড়ি অল্পতেই পুরুং করে, আমি ওয়াইটিতেও দেখেছি, যখন আমি ওয়াইটি প্রথম শুরু করেছিলাম আমার সাথে কিছু কিছু ছিল যারা কিনা প্রথমে এসেই মানে নিজেকে খুব ভাব দেখিয়ে হ্যান ত্যান করে তুরুং করে উঠতে শুরু করেছিল। এরাই কিন্তু কোথায় জানি হারিয়ে গেছে, কোথায় জানি পথ ভুলে গেছে। তাই জীবনে সবসময় মাটির দিকে তাকিয়ে চলতে লাগে। তো এখানে রিয়াঙ্কার বিন্দুমাত্র কোনো রকম আগ্রহ নেই তার ভিউয়ার্সদেরকে ধরে রাখা বা পাশে রাখা। বংশের প্রদীপ পেয়ে সেরে না, জীবনে চলার পথে যারা আলো ধরেছিল তাদেরকেই ভুলে গেছে। এটাই তো নিয়ম। আমরা স্বাদে প্রদীপ ধরি, তাই তো? প্রদীপ ধরলে আমাদের মেয়ে হয়, অথচ আমরা কিন্তু বংশের প্রদীপটাই খুঁজি, বংশের প্রদীপ খুঁজি, কিন্তু স্বাদের প্রদীপ চাই না। লক্ষ্মী পুজো করি, মাটির লক্ষ্মী পুজো করি, জ্যান্ত লক্ষ্মী চাই না। কি নির্মম আমাদের, কি নিষ্ঠুর আমাদের ইতিকথা, তাই না? তাই ঠিক বলেছি আমরা কুকুরকে জানি সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষকে গালি দিতে গেলেই কিন্তু সবচেয়ে আগে আমরা কুকুর শব্দটাই ইউজ করি। অথচ এই শব্দটা যে কতটা খারাপ, বা যাকে এটা দিয়ে মানে বলা হয় তার যে কতটা কষ্ট হয় সেই জানে। কিন্তু আমরা কিন্তু সেখান থেকে একটু দূরে যাই না, আমরা তাকে কুকুর বলেই সম্বর্ধনা করি। আশ্চর্য। দেখলাম ওর আতুর ঘরের নিয়ম কানুন। সত্যি কথা বলতে ওর কাছে ওর মা আছে, রাত্রেবেলা ঘুমলে পরে ওর মা বাচ্চাটাকে ধরে। এই সময় সাধারণত এর জন্যই মেয়েরা বাপের বাড়িতে যায়, কারণ মা বাপের বাড়ির কাছ থেকে সাহচর্য পায়। এখানে একটা কথা বলি, এই যে বাপের বাড়িতে যাওয়া বাচ্চা হওয়ার পর বা বাপের বাড়ির লোক এসে থাকা, এটা শুধুমাত্র বাঙালিদের ক্ষেত্রেই হয়। হ্যাঁ, আমাকে আমার নন বেঙ্গলি ফ্রেন্ডরা বলে, তোমাদের তো কি মজা, তোমাদের বাঙালিদের বাচ্চা হলে পরে বাপের বাড়ি চলে যাও, রেস্ট পাও। আমাদের তো বাচ্চা হলে পরে একে তো নতুন বাচ্চার ঝামেলা, অপারেশন, কান্নাকাটি, ঘুম নাই, দিনের বেলা আবার শ্বশুর বাড়িতে থাকা। হ্যাঁ, এখানে নন বেঙ্গলিদের মানে নট অনলি মানে একটা নন বেঙ্গলি, পাঞ্জাব, বিহার, হরিয়ানা, রাজস্থানী, এদের কারোর নিয়ম নেই বাচ্চা বাপের বাড়িতে মানে ডেলিভারি করার। বাচ্চা শ্বশুর বাড়িতে হবে, কারণ ওই যে বংশের প্রদীপ, বংশের আতুর ঘর, বংশের নিয়মে আতুর ঘর হবে। তো বাচ্চা হওয়ার পর 1 মাস বা 2 মাস, মানে 2 মাস মোটামুটি থাকতেই লাগবে, কারণ অনেক সময় দূরে হলে তো ছোট বাচ্চা নিয়ে জার্নি করতে কষ্ট। তো 1 মাস বা 2 মাস থাকতেই লাগবে।
তারপর যদি তোমার চাকরি করো বা তোমার আরাম হিসাবে যেতে পারো। কিন্তু প্রথম 2টা মাস যে কি কষ্টকর না, প্রথম 1টা মাস পরেও যাওয়া যায়, কিন্তু যায় না কেন তো, ওই যে একটু দূরে হলে আপ ডাউন করতে অসুবিধা হয়, তারপরে বাচ্চার কষ্ট টষ্ট থাকে অনেক সময়, তো ওইগুলি নিয়ে মোটামুটি 2 মাস হলে পরে একটু শক্ত হলে পরে যায়। আর 2 মাস কিন্তু ওই শ্বশুরবাড়ির লোকদেরকে সেরকমভাবে ওরা কাছে পাওয়া মানে কি, শাশুড়ি মা তো আর ছেলের বৌমার সাথে ঘুমন না, ঘুমোতে লাগে কিন্তু ওই মানে বাচ্চা নিয়ে বাচ্চার মাকেই ঘুমায়, বাবা হয়তো একটু দেখে রাখে, মানে বাচ্চার বাবা, কিন্তু পুরোটাই কিন্তু বাচ্চার মাকেই দেখভাল করতে লাগে সবসময়। আমাকে এখানে আমার সমস্ত ফ্রেন্ডরা বলে, ইনফ্যাক্ট যাদের আমার সোসাইটির সেদিন একটা মেয়ের বিয়ে হলো, তো ওর মা গল্প করছিল যে যদিও ওরা কলকাতা থাকে, কলকাতার নন বেঙ্গলি, মারোয়ারি, তো কিন্তু বলছে ওই প্রেগনেন্সি পিরিয়ড চলছে এখন, তো ডেলিভারি তো কলকাতাতেই হবে, তো বলে ইস মা মেয়েটাকে গিয়ে দেখ, ওই ডেলিভারির সময় যাবে হোটেলে থাকবে, তারপর দেখে চলে আসবে, তারপর ধর কলকাতা থেকে ফট করে আসতে পারবে না, ফ্লাইটে ওঠার একটা সময় লাগবে, তো মিনিমাম 2 মাস লাগে, ফ্লাইট চড়তে গেলে। কিন্তু ওই সময়টা যে কতটা কষ্টকর, সেখানে দাঁড়িয়ে রিয়াঙ্কার মাকে পাচ্ছে, বা আমরা বাঙালিরা আমাদের বাপের বাড়ির লোকদেরকে পেয়ে যাই। ফার্স্ট চাইল্ডে তো ফার্স্ট চাইল্ড তো আমরা বাপের বাড়িতেই সবাই কাটাই, সেকেন্ড চাইল্ডে এর জন্য যেতে পারি না, কারণ ফার্স্ট চাইল্ডে তখন স্কুল টুল থাকে, অসুবিধা হয়ে যায় সেকেন্ড চাইল্ডের সময় যেতে গেলে, বাচ্চার সমস্ত কিছু মানে ছড়াতে হবে, স্কুল যা নাচ গান যা কিছু শেখে সব কিছু সরাতে হবে, তার জন্য সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে আমরা হয়তো বলি না, ফার্স্ট চাইল্ড কিন্তু বাপের বাড়িতেই হয়। তো সেখানে দাঁড়িয়ে ওর মা দেখছে, এবং ওটা কথাই বলছে দুপুরবেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে থাকে, যখন কিনা ওর বাচ্চাটা ঘুমোয় তখন ওরা ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা কথা, বাচ্চারা যখন ঘুমোয় তখন ঘুমানোর থেকে দরকার আমার মনে হয় যে যা কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলি করে ফেলা উচিত। পরে অসুবিধা হয়, বাচ্চা উঠে গেলে পরে কাজকর্ম করেন। তারপরে অবাক লাগলো, বাচ্চাটাকে একা ঘরে রেখে ও স্নান করতে চলে গেল। তোমরা বলতে পারো বাচ্চা তো এখন নড়েও না চড়েও না, এখন তো একটা যাতে কিছু না চড়ে তার জন্য একটা মসকিউটো নেট টাঙিয়ে চলে গেল, কিন্তু বাচ্চাকে কখনোই খালি ঘরে রাখতে নেই, একদম নিউ বর্ন বাচ্চাকে খালি ঘরে রাখতে নেই। তারপর ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, ওর বাড়িতে যে আসছে ওর খাটের ওপরেই উঠে পড়ছে, তাই না, খাটের উপরে উঠছে, খাটের উপরে উঠেই বাচ্চাটার সামনে বসে মিষ্টি টিষ্টি দেওয়া হচ্ছে, ওখানে বসে খাওয়া হচ্ছে। আতুর ঘর, আমরা বলি সুপার স্টেশন, আগেকার দিনে ছিল না, আমাদের প্রত্যেকটা রিচুয়ালের পেছনে সাইন্টিফিক রিজন আছে। আতুর ঘর নর্মাল ঘর থেকে একটু দূরে রাখা হতো, বলতো ছোঁয়াছুঁয়ির ভয়, বলতো হ্যান ত্যান, অ্যাকচুয়ালি এর জন্য রাখা হতো। তখনকার দিনে মানুষ অনেক আইটেম রান্না করতো, ধান চালের ব্যাপার ছিল, তাই ওইসব যাতে ধোঁয়া ঠোঁয়া না ঢোকে বা ঘরে আসার গেস্ট যেন ছোঁয়াছুঁয়ি না থাকে, এর জন্য মা বাচ্চাকে একটা ঘরে দেওয়া হতো। ওই সময় সিজার না হলেও নর্মাল ডেলিভারি, যে কোনো ডেলিভারির সময় আমাদের ইউট্রাসটা খুব কাঁচা থাকে, তাই ইউট্রাসটা আগের জায়গায় আসতে গেলে একটু সময় নেয়, তাই ওই সময় বলে মারা কোনো রকম কাজ করেন। এখানে কাজ না করার জন্য নাম দিয়েছে আতুর ঘর, ছোঁয়াছুঁয়ি, রান্নাঘরে ঢুকতে পারবে না, অন্য কাজ করতে পারবে না, খালি বাচ্চার কাঁথা টাথা ধুতে পারে, বাচ্চার কাজ করবে। আর ওই সময় কনস্ট্যান্ট মার কেয়ারিং দরকার, বাচ্চার ন্যাপি চেঞ্জ করা, ফিড করা, বাচ্চার দিনের ঘুম রাতের ঘুম ঠিক থাকে না, তাই ওই যে বললাম বাচ্চা যখন জেগে আছে তখন মা হয়তো কোনো কাজ করছে, বাচ্চা একটুখানি ঘুমালো, মার হয়তো একটু চোখ লেগে গেল, নর্মাল অবস্থায় কিন্তু মারা এইভাবে ঘুমোতে পারে না। তাই আতুর ঘরে এত কিছু নিয়ম মানে, আমরা বলতে পারি সুপারস্টিশন, আগের মতো নিয়ম নাই, হ্যান না তেন না, হালকা হালকা খাবার দেয়, রিচ খাবার দেওয়া হয় না। এটার কারণ হচ্ছে একটাই, যে ওই সময় গ্যাস ট্যাস হলে পরে যেহেতু বডি একটা ট্রান্সফরমেশন দিয়ে যায়, সিজার হোক বা নর্মাল হোক, যে কোনো খাওয়া হজম হয় না। গ্যাস হলে পরে বাচ্চা যেহেতু ফিট করে, মার ভেতরে, মার জ্বর হলে বাচ্চার জ্বর হয়, মার ওরকম গ্যাস হলে বাচ্চার গ্যাস হয়, তার জন্য হালকা পাতলা খাবার যেটা ডাইজেস্ট করতে সুবিধা হয়। এমনকি সিজারের পর অনেকে একটু গালা গালা ভাতও প্রথম যখন সিজার শুরু হয়েছিল দিত, যাতে ফটাফট হজম হয়ে যায়। ফিট করার জন্য যেটুকুন দরকার, যেরকম লাউ তরকারি, লাউয়ের ডোগা, সাবুদানা, এগুলি সবগুলি বাচ্চার মিল্ক প্রডিউস হতে আমাদের বডিতে কাজ লাগে। তার জন্য ওই সময় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, আমি তো 6 মাস পর্যন্তই খেয়েছিলাম সাবুদানা, তো ওটাতে অনেকটা সাহায্য করে ফিট করার জন্য। স্ট্রেংথ যেগুলিতে দেয় সেই খাওয়াগুলি, ঘিটা মারোয়ারিরা দেখেছি প্রচণ্ড ঘি খাওয়ানো হয়, কারণ ওরা তো ওই মাছ খায় না আমাদের মতো, আমাদের যেরকম সময় মাগুর মাছ, শিং মাছ, যেহেতু অনেকটা ব্লাড বেরিয়ে যায়,
সে যে অবস্থায় হোক না কেন আমাদের খাওয়ানো হয়, কিন্তু ওরা যেহেতু খায় না, ওদের শক্তি করার জন্য মেথির যে কোনো তরকারিতে বেশি করে মেথি দেওয়া, মেথির লাড্ডু আর এই ঘি, প্রচুর ঘি খাওয়ানো হয়। স্ট্রেংথ, ডিউ টু স্ট্রেংথ ওই ঘিটা দেওয়া হয়। তো সেগুলি করার নিয়ম। তো এইখানে দাঁড়িয়ে রিয়াঙ্কার বাড়িতে আতুর ঘর বলে যেটাকে বলা হয়, সেটা কোনো নিয়ম নেই। আগুন ছুঁয়ে ঘরে ঢোকা, আতুর ঘরের নিয়ম থাকতো কনস্ট্যান্ট একটা জায়গাতে হারিকেন জ্বালানো থাকতো। যে ঘরে ঢুকবে আগুন ছুঁয়ে ঢুকবে। কেন ঢুকবে? আগুনের, আগেকার দিনে স্যানিটাইজার তো থাকতো না, আগুনটা হচ্ছে জার্ম কিল করার একটা ব্যাপার থাকে। আগুনের তাপে জার্মটা, হিটে জার্মটা কিল হয়ে যায়। তারপরে ঢুকে হয়তো সে খাটে বসতো না, লোক এমনিতেই বসতো না, তারপরও আচ্ছা বাচ্চা দেখতে আসাটা নিয়ম, রিলেটিভরা এসেরা তো দেখতো, আসতো, কথা বলতো, কিন্তু আগুন ছুঁয়ে ঢুকতো। তো এগুলি না, এই প্রত্যেকটা রিচুয়ালের পিছনে হচ্ছে সায়েন্টিফিক কজ। ওই যেরকম কালিজিরা বাটা খেতে লাগে, কালিজিরা বাটা দেখবেন সর্দি কাশি হলে পরেও লোককে দেয়, বডিটাকে শুকনা করতে, যে ঝড়ো ঝড়ো যেটা, এটাকে একটা হালকা পোলা ভাব করে, যেহেতু বাচ্চা হলে পরে আমাদের শরীরটা একটু কেমন কেমন হয়ে যায়, সেটার জন্যই কালিজিরা বাটা। তো প্রত্যেকটা জিনিসের পেছনে থাকে একটা রিচুয়াল। এইবার আসছি, সেদিন রিয়াঙ্কা বললো আমি যেটুকুন জানি, যেটুকুন নিয়ম মা মানে বাড়ির থেকে মারা বলেছে, সেটুকুন নিয়মেই ষষ্ঠীটা করা হয়েছে। এখানে বলবো বংশের প্রদীপ, বাচ্চাটা যে আসবে এটা কিন্তু রিয়াঙ্কার শ্বশুরবাড়ির বাচ্চা, শ্বশুরবাড়ির সাথে ভালোই সম্পর্ক না থাকতেই পারে, গোত্র ওইটা। প্রত্যেকটি বাড়ি আলাদা আলাদা নিয়ম আছে, শ্বশুরবাড়ি অনুযায়ী নানা রকম নিয়ম থাকে, সবার একরকম নিয়ম হয় না। আমাদের যে কারোর 1 মাসে হয়, কারোর 21 দিনে ব্রত হয়, এবং ব্রততে কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে। রূপসী ব্রত হয়, কারোর ডাটা গাছলাকে ব্রত হয়, কারোর এমনিতে হয়, কারোর পাটি খুলে, কারোর পাটি খুলে না। ডিফারেন্ট ফ্যামিলিতে ডিফারেন্টভাবে ব্রত হয়। সেই নিয়মটা যেটা পালন করা হয় সেটা হয় শ্বশুরবাড়ির নিয়ম, বাপের বাড়ির নিয়ম কাজে আসে না, বুঝলে রিয়াঙ্কা? তাই তোমার স্বামী দেবতার শ্বশুরবাড়ির যে নিয়মটা, সেটাই হবে ওই বাড়ির ওই বংশের প্রদীপের নিয়ম। তুমি তো স্বামীর বাড়িতে কোনো যোগাযোগই রাখলে না। কালকে আমাকে একজন লিখেছে, যদি প্রেগনেন্ট অবস্থায় ওরা স্বামী স্ত্রী শ্বশুরবাড়িতে কারোর সামনে গিয়ে দাঁড়াতো, প্রণাম করতো, পারতো ওর মা শ্বশুর শাশুড়িকে দূরে ঠেলে দিতে? হয়তো পারতো না, বা ওরা পারুক না পারুক, আনন্দ সংবাদ যদি দিত শ্বশুর শাশুড়িকে, বা মামা শ্বশুর মাই শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে খুবই বড় ঝগড়া হয়ে গেল, পরিবারের কেউ না কেউ থাকে তো, মাস্তো তো পিস্তো তো কুর্তো তো কারুর থেকে, এবং তখন তার থেকে কিন্তু জানাও যায়। এই আতুরের নিয়ম বা মৃতক ওষুধের নিয়ম পরিবার অনুযায়ী, ফ্যামিলি অনুযায়ী আলাদা আলাদা নিয়ম হয়। সব পরিবারের এক নিয়ম থাকে না, প্রত্যেকটা পরিবারের নিয়ম আলাদা আলাদা হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে তুমি তোমার এই ছোট্ট বাচ্চাটার জন্য যে নিয়মটা পালন করছো, সেটা তোমার শ্বশুরবাড়ির নিয়মে করতে লাগবে। এটাই হয়, তার জন্যই আমরা বলি গোত্র বা বংশ বা শ্বশুরবাড়ির লোক। শ্বশুরবাড়ির লোক তো থাকুক না থাকুক, ওই মামা শ্বশুর, মাসি শাশুড়ি, পি শাশুড়ি, ওই দিকটার দেখে কারোর সঙ্গে কারোর কথা বলে জেনে নিতে লাগে তোমার বাড়ির কি নিয়ম। কি করে একটা বাচ্চার সামনে মিষ্টি দিতে পারে, মিষ্টির রস, মিষ্টির খাওয়াগুলি কতটা খারাপ, বাইরের থেকে কেনা আনা একটা রসের থেকে যদি একটা পিঁপড়ে ওঠে না, ছোটোখাটো পিঁপড়ে, বাচ্চাটাকে কামড়ে লাল করে দেবে। ওই রকম পিঁপড়ে থেকে বাচ্চাটাকে দূরে রাখতে লাগে। এবার আসছি ভিউয়ার্সকে অপমান করা। ভিউয়ার্সকে অপমান করা নতুন না, কালকে আমি 1-2 বলেছি, আজকে আবার 1-2 বলছি। কালকে অনেকেই বলেছে দিদি আমাকে অমুক দিন অপমান করেছে, দিদি আমাকে তমুক দিন অপমান করেছে। সবার কমেন্টস তো আর বলতে পারবো না বা পড়তে পারবো না। তো সেখানে একজন লিখেছে, যখন ও লাইভ করতো, শাড়ির ব্যবসা করতো, তখন নাকি একদিন ওকে লিখেছিল যে দেখো তুমি নতুন শাড়ি পরে মৌ লাইভ করে, তুমিও নতুন শাড়ি পরে লাইভ করো, দেখতে ভাল লাগবে। ও উত্তর দিয়েছে, আমার আলমারিতে প্রচুর পুরনো শাড়ি আছে, চাইলে তুমি এসে নিয়ে যেতে পারো। মানে ওর অহংকারটা না নতুন না, অনেক দিন ধরেই, কারণ লাইভ টাইপ সপ্তাহে এই কি বলে, এই বিল্ডিংটা করার পরে, দালান বাড়িটা করার পরেই হয়েছে, রাজপ্রাসাদটা করার পরেই হয়েছে। তো বলেছে আমার আলমারিতে প্রচুর পুরনো শাড়ি আছে, তুমি এসে নিয়ে যেও। কালকে যেমন একদিন বলেছে তোমার জ্বলন হচ্ছে, তোমার হিংসে হচ্ছে, ইউটিউব আছে দাঁড়াতে পেরেছি। কি আশ্চর্য না? সেই মাটির ঘর, সেই কলের পার, সেই কেমন বারান্দার উঠোন প্রায় একসাথে, এইরকম একটা ঘরতে সিঙ্গেল রুম ঘর ভাড়া থাকতো, বারান্দাতেই রান্না করতো, রান্না করে ঢুকিয়ে ফেলতো, আর যেদিন বৃষ্টি হতো কি অবস্থা হতো রান্নার, হ্যাঁ, সেই সব ভুলে গিয়ে আজকে
চ্যাটাং 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 করে কথা বলা শুরু করেছে। কবের থেকে? জবের থেকে রাজপ্রাসাদ হয়েছে। যার জন্য রাজপ্রাসাদ, যার দৌলতে রাজপ্রাসাদ, সেগুলি ভুলে গেছে। মানুষ অতীত ভুলে যেতে পারে, কে জানে বাবা। অতীত ছাড়া কি বর্তমান হয়? আর বর্তমান ছাড়া কি ভবিষ্যৎ হয়? এই প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। তারপর অনেকে বলছে আমাকে যে রিয়াঙ্কার হয়তো বয়স কম। রিয়াঙ্কার বয়স কম না। রিয়াঙ্কার ম্যান্ডি ক্লাসমেট। ম্যান্ডি যদি 33 হতে পারে, 32+, তাহলে রিয়াঙ্কাও 32+। 32+-এর একটা মহিলা মা হয়েছে, সে ট্যাবলেট খেতে পারে না, সে নাকি সিরাপ খেতে পারে। তাহলে কি করে সে এত অপারেশন এত কিছু করালো? মানে ন্যাকামির একটা হাত হয়। এমন অনেক ওষুধ আছে যে ওষুধগুলি ট্যাবলেট ছাড়া বেরোয়নি, সিরাপ নেই। পাওয়ারের ব্যাপার থাকে, বড় একটা পাওয়ারের ব্যাপার থাকে, সব পাওয়ারের সিরাপে থাকে না। অথচ ও নাকি ট্যাবলেট খেতে পারে। বলছে না, ও তো আমি ট্যাবলেট খেতে পারি না, তো তার জন্য আমার জন্য সিরাপ আনতে লাগবে। মানে আদরের শেষ নেই। হ্যাঁ, আর ওর বরের কাছে না, এটা তো স্বাভাবিক, ওর বরের কাছে ও বিশাল বড় একটা ব্যাপার। কারণ এই বউয়ের না থাকলে কি আর এত সুন্দর বাড়িটা হতো? বউয়ের বান্ধবী, বেস্ট ফ্রেন্ড যদি ম্যান্ডি না হতো তাহলে কি হতো? অবশ্যই। এই রিয়াঙ্কা ভীষণ সত্য কথা বলে, তার প্রমাণ ম্যান্ডি ওর সাথে ছিল, ওর বাড়িতে সে নাটক করতো। ম্যান্ডির সাথে ওই কিন্তু দীঘা এবং সেই হিল স্টেশনে ঘুরতে গেছিল, একমাত্র ফ্রেন্ড যে কোম্পানি দিয়েছিল। অথচ রিয়াঙ্কা কোনোদিন বুঝতেই পারিনি ম্যান্ডির সাথে ম্যান্ডির ভাইয়ের এমন একটা সম্পর্ক। এটা কি কখনো সম্ভব? আমাদের মেয়েদের 6 সেন্স বলে ব্যাপার থাকে। আমরা কিন্তু ট্যাব বলে ট্যাংরা বুঝি। ওর সাথে দীঘা গেল, ওর সাথে ওদের প্রেমের হায়েস্ট মোমেন্টে ওর বাড়িতে নাটক করতে আসতো। তখন ওর বাড়ির কিন্তু কোনা কানা ছিল, কলা গাছ। ভেবে দেখো, পুরনো বাড়িতে মাটির ঘর যেখানে ছিল, কলা গাছ, তারপর একটা জায়গা ছিল এখান থেকে ট্যাঙ্কের জল পড়তো। ওসব জায়গায় তো ওরা কিন্তু জল পাইপ ট্যাপ দিয়ে খেলতো। তা দুজনের কথাবার্তা শোনার পরেও কি রিয়াঙ্কার মনে কোনোদিন 1% সন্দেহ হয়নি? আমাদের সামনে দুটো মানুষ যদি আরে আরে কথা বলে, ঠায়া ঠায়া কথা বলে, আমরা বুঝবো না? শুধু তাই না, মূল ঘটনা যেটা হিল স্টেশনে গিয়ে হয়েছিল, যেখানে ও রিয়াঙ্কার হাজব্যান্ড আর ম্যান্ডির মেয়ে ওই ফুচকা খেতে বেরিয়ে এসেছিল। তারপর সেই দিনই, সেই রাতেই নাকি এই সৌমেন আর ওর হুলের মারপিট হয়েছিল, এবং ওরা ঘরে এসে দেখলো ওদের মুখটুক ফোলা, দুজনের মুখটুক ফোলা। তারপর ওরা বুঝতে পারেনি ওদের মাঝে প্রেম ছিল, এই ছিল। হ্যাঁ, যাকে কিনা রিয়াঙ্কা ভাই ভাই ডাকতো, ভাই কোন চোখ দিয়ে তার বেস্ট ফ্রেন্ডকে দেখে এটা বুঝতে পারেনি। এতটা অবুঝ, বিয়ে শাদি এত কিছু, এবং 30 অ্যাবাভ, তখনও 30 অ্যাবাভ ছিল। 30 বছরের একটা মেয়ে কিছুই বুঝতে পারে না। হ্যাঁ, তখনও কিন্তু বুঝতে পারেনি। তার জন্য ম্যান্ডির শাশুড়ি ওকে দায়ী করেছিল যে রিয়াঙ্কার বাড়িতে গিয়ে, তখন জানতো না, কারণ রিয়াঙ্কার বাড়িতে যেত ওরা নাটক করতে। তো তখন বলছিল রিয়াঙ্কার বাড়িতে গিয়ে এই আমার মানে ছেলের বউ প্রেমে পড়েছে। ছেলের বউ যে বাড়িতেই প্রেমে পড়েছিল বুঝতে পারেনি, কারণ রিয়াঙ্কার সঙ্গে ওরা প্রথম দীঘা ঘুরতে গেল, তারপর হিল স্টেশন ঘুরতে গেল। হিল স্টেশন ঘুরতে গিয়ে মারপিট টাপিট হলো। ওর শাশুড়ি ভেবেছিল এতে রিয়াঙ্কাই মূল দেয়, কিন্তু না, রিয়াঙ্কা মূল দেয় না। রিয়াঙ্কার অনেক আগে ওদের বাড়িতে ওদের প্রেম টেম শুধু দেওয়া হয়ে গেছে। রিয়াঙ্কা দেখেছে কিন্তু শব্দ করেনি। রিয়াঙ্কা বুঝেছে কিন্তু না বোঝার ভান করেছিল। রিয়াঙ্কা সব জায়গাতে কি করে স্কিপ করে বেরিয়ে যেতে লাগে সেটা জানে। তাহলে এখন কেন কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখছে? আর শুনেছি কন্ট্রোভার্সি থাকলে নাকি ভিউজটা বেড়ে যায়। তবে কি ধরে নেব ভিউজ বাড়ার জন্যই কন্ট্রোভার্সি ধরে রাখছে? কারণ মোটামুটি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু ভিডিও করেছে এই ব্যাপারটা নিয়ে। তারপরও ও ব্যাপারটাকে নিয়ে কোনো রকম ক্ল্যারিফিকেশন বা ভিউয়ার্সদেরকে কুকুর বলার জন্য একটা সামান্য কথা, দেখো আমি হয়তো কিছু ভুল বলে ফেলেছি, হয়তো বা কোনো ভুল কমেন্টকে পিন করে ফেলেছি, মানুষ মাত্র ভুল হয়, বুঝতে তো পারছো। নতুন একটা বাচ্চা হয়েছে, কত রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, তখন হয়তো এইসব কথা আমি নিতে পারিনি, তাই হয়তো ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমাদের কোনো ব্যবহারে যদি তোমাদের কষ্ট দিয়ে থাকি বাই মিস্টেক, এনিওয়ে সরি। ওটুকুন বলাটা কি খুব খুব মানে একদম দুঃখজনক ব্যাপার হয়ে যায়? সরি বললে কি ছোট হয়ে যায়? সব জিনিস কিন্তু সরি বললে ক্ষমা করা যায় না। আপনি কাউকে মেরে গিয়ে জাজে কোর্টে উঠলে পরে বলবেন তো, হ্যাঁ জাজ আমি ওকে মেরেছি, প্রাণে মেরেছি, কিন্তু আমি সরি, যা কিছু ভুল করেছি, জাজ ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে না। তা সত্ত্বেও সরি বলাটা একটা এটিকেটের মধ্যে পড়ে। অথচ এত কিছু ভিডিও করার পর, এত কথা বলার পর, এত কথা শোনানোর পরও কিন্তু রিয়াঙ্কা একটা সরি, একটা ছোট্ট শব্দ বলতে এত দ্বিধাবোধ করছে। বাচ্চাটার যত্নের আরো একটু দরকার আছে। বাচ্চাটাকে এইভাবে এই করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুলে নিতে নেই।
বাচ্চার এখনো বডি পার্টসগুলি শক্ত হয়নি। প্রথম 1 মাস এর জন্য বলে মার উমে বাচ্চা রাখতে। একদম মার শরীরের সঙ্গে থাকলে, গায়ের সাথে মিশে থাকলে বাচ্চাটা গরম পায়। আর সেই গরম, যেহেতু মাদার্স উম্বে বাচ্চাটা খুব গরমের মধ্যে থাকে, বেরিয়ে আসার পর মার শরীরেরই গরম থাকে। আর মার হাত কিন্তু বাচ্চারা একদম জন্মের 10-12 দিন থেকে চিনে ফেলে। মার আওয়াজ, মার হাত, সমস্ত লোক ধরছে, বাচ্চাটা কাঁদছে, মা এসে হাত দিল, বাচ্চাটা কাঁদাটা থামিয়ে দিল, এরকম কিন্তু প্রচুর কেস হয়। তো এর জন্যই বাচ্চা চিনে ফেলে। সেইখানে দাঁড়িয়ে ও এটা করতে পারলো না, আমার ভেবেই অবাক লাগছে, আমার সত্যিই অবাক লাগছে। তাই সেই রিয়াঙ্কাকে বলা সে নাকি বাচ্চা মেয়ে, যার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, তার স্কুল লাইফের ফ্রেন্ডের মেয়ে, ওর মেয়ে বোধহয় ক্লাস 2-তে পড়ে, তাই না? 3-তে উঠবে বোধ হয়, 2-তে পড়ে, মানে 7 বছর আগেই তার বান্ধবী মা হয়েছিল। আর এরও 5 বছর আগে ওর বান্ধবীর বিয়ে হয়েছিল। মোটামুটি ম্যান্ডির বিয়ের প্রায় 13 বছর হতে চললো, বা এর থেকে বেশি হতে পারে। সেখানে রিয়াঙ্কা একদম বাচ্চা মেয়ে। আর মানুষকে শাড়ি নিয়ে খোঁটা দেওয়া, পৃথিবীতে কটা মহিলা যে শাড়ি কিনতে পারে না? অধ্যত্বের কোনো সীমা হয় না, আর অধ্যত্বকে ক্ষমা করা যায় না। তো যারা তোমরা আমাকে অনেক কিছু কমেন্ট করেছো, আমি সবার কমেন্ট তো তুলে তুলে আর বলা যায় না, এই কাহিনী তাহলে ভিডিও বড় হয়ে যাবে, আমি এইটুকুনি বললাম। আর আরেকটা কথা, যারা বলছে দিদি আমার 2 মেয়ে আমি খুব খুশি, দিদি আমার 1টা মেয়ে আমি খুব খুশি, দিদি আমার রোববারে ছেলে হয়েছে, দিদি আমার লক্ষ্মী পুজোর দিন ছেলে হয়েছে। ছেলে কিংবা মেয়ে কোনোটাই বড় না। ছেলে কিংবা মেয়ে সুস্থ থাকুক, বেঁচে থাকুক, মনুষ্যত্ব নিয়ে বাড়ুক, সাথে থাকুক শিক্ষা আর কালচার। পুঁথিগত শিক্ষার থেকেও বেশি সামাজিক শিক্ষাটা অনেক বেশি দরকার। কখন মাথা নোয়াতে হয়, কখন কাউকে হাত রাখতে হয়, কখন কাউকে জীবনে চলার পথে দাঁড়াতে সাহায্য করতে হয়, এগুলি জানাটাও কিন্তু জীবনের খুব দরকার। কখন মানিয়ে চলতে হয়, কখন মেনে নিতে হয়, কখন রুখে দাঁড়াতে হয়, কখন প্রতিবাদ করতে হয়, আর কখন মাথা নুইয়ে থাকতে হয়। প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবনে চলার পথে শিক্ষা। আমি এখনো আশা করব রিয়াঙ্কা বা ওর হাজব্যান্ড হয়তো একটা সরি বলবে আমাদেরকে, না আমরা তো 3rd ক্লাস লোক, ভিউয়ার্সদেরকে, যাদের জন্য আজকে এত আরাম, এত আয়েশ, এত কিছু, যার জন্য তার বউ আজকে একটা নার্সিংহোমে ডেলিভারি করাতে পেরেছে, না হয়তো আমরা অন্য কোনো জায়গায় দেখতাম, যার জন্য তার বাচ্চাটা আজকে এত সুন্দর হাউস ওয়ার্ম ওয়েলকাম পেয়েছে, যার জন্য এত সুন্দর বেডশিট পিলো কাভারে বাচ্চাটা ঘুমাতে পারছে। সব কিছুই কিন্তু শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি পসিবল আমাদের ভিউয়ার্সের জন্য। আমাদের ভিউয়ার্সরা যদি চায় এইভাবে ধরতে পারে, যদি চায় এইভাবে ফেলে দিতে পারে। সেই ভিউয়ার্সদেরকে ছোট করার মতো যোগ্যতা আমাদের কারোরই নেই। আর রইল বাকি রবি, সোম, মঙ্গল, বুধ, সপ্তাহে 7 দিন 7টা গ্রহ দেবতার নাম নিয়ে আমাদের তৈরি হয়েছে। তারপরে বলবো যে কোনো দিন যে কোনো জেন্ডারের বাচ্চা হতে পারে। সোমবার দিন মেয়ে হতে পারে, বৃহস্পতিবার দিন ছেলে হতে পারে, লক্ষ্মী পুজোয় ছেলে হতে পারে, দুর্গা পুজোয় ছেলে হতে পারে, শিবরাত্রির দিন মেয়ে হতে পারে। এগুলি ওপরওয়ালার সৃষ্টি। আর সৃষ্টিকর্তার সেই সৃষ্টিতে নিয়ে কথা বলার কোনো অধিকার আমাদের কারণ নেই। তাই এইসব ব্যাপারটা ওদের কথা, রিয়াঙ্কার কথা ছিল বৃহস্পতিবার ডেলিভারি হবে, তার মানে লক্ষ্যে আসছে। যেমন দেখো আছে ডাক্তার ওকে একটা গিফট করেছে, একটা অ্যাপ্রন টাইপের, মানে ফিট করানোর সময় ঢেকে রাখা। ডাক্তার কি পারতো না অনুমতি দিতে? ডাক্তার এমন একটা জিনিস দিয়ে যেটা কিনা ফিট করাতে খুব দরকার পড়ে। সাধারণত এইসব মারা নাইটি পরে, আর নাইটি পরলে ওড়নার নিচে ঢাকাটা খুব অসুবিধা। অ্যাপ্রনটা এভাবে পরে নিয়ে যখন তখন মুখটা বাচ্চাটার ঢাকা যায়। আমরা বাচ্চাকে ওপেন খাওয়াই না। কেন ওপেন খাওয়াই না? নজর লাগার জন্য। নজর কি সত্যি আছে? সাইন্টিফিক রিজন কি নজরকে বলে? নজরের কথা না, কথা হচ্ছে এখানটাতে যে হাওয়া টাওয়া ঘুরতে থাকে, তো কখন কি পড়বে মাথাটা ঢেকে রাখলে বাচ্চাটা আরামসে খেতে পারে। সব কিছু প্লাস যেই বডি পার্টসটা আমরা দেখিয়ে খাওয়াই সেটা দেখানোটা ভালো না, তার জন্যই বলে নজর লাগবে। এইটুকুনি, চলো বাই। আমি একদিন বলেছিলাম শাড়ির বিজনেস করার টাইমে, যখন লাইভ করছিল তখন বললাম মৌয়ের মতো নিউ শাড়ি পরে লাইভ করতে। বাট ও রিপ্লাই দিল কি, আমার অনেক শাড়ি আছে পুরনো গডরেসে, তোমাকে দেব আসো,
কি সেন্স, কতটুকু